নমস্কার, আজকের গল্প বসবার ঘর। লিখেছেন রমাপদ চৌধুরী। কোথায় যেন গিয়েছিল। হিমু হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। রেখাকে দেখেই দম নেওয়ার চেষ্টা করে হাসতে হাসতে বলল, ছোট বৌদি, কেলেঙ্কারিয়াস ব্যাপার। কি হলো আবার? রেখার মুখে তখনও আতঙ্ক ছিল না, বরং কৌতুকের ছিটে লেগেছিল যেন হাসিতে। হিমু কিছু একটা করে এসেছে হয়তো। 2 টাকার নোটটা কোথায় যে পড়ে গেল, কিংবা ভাঙানি পয়সা ফেরত নিতে ভুলে গেছি। হিমু তখনও হাঁপাচ্ছে। কোনো রকমে বলল, অবনীবাবুকে দেখলাম, বাস থেকে নামলেন, বোধহয় সঙ্গে অবনীবাবুর বউ। বলে আমার দিকে তাকালো হিমু। আমি রেখার মুখের দিকে তাকালাম। রেখার চোখ বলল, বোঝো এবার। তারপরে ব্যাপারটার গুরুত্ব বুঝে ওর মুখ ফ্যাকাশে হলো, চোখ গোল গোল, রীতিমতো আতঙ্ক সে চোখে। হিমু তখনও হাসছে। দেখেই বাস থেকে নামলেন, আর আমি ছুটতে ছুটতে, এই দেখো স্যান্ডেল ছিঁড়ে গেছে। রেখা চট করে একবার ঝুল বারান্দা থেকে উঁকি মেরে দেখে এলো অবনীবাবুরা এসে পড়লেন কিনা। আমার তখন এত আক্ষেপ হচ্ছে যে কি করব ভেবে পাচ্ছি না। সেদিন অবনীবাবুদের পাড়া দিয়ে যেতে যেতে কি খেয়াল হলো, কেন যে ঢু মারলাম ওর বাড়িতে। অবনীবাবুর স্ত্রী খুব মিশুকে লোক, আলাপ হতেই বললেন স্ত্রীকে নিয়ে আসবেন একদিন। আমি দিব্যি ঘাড় নেড়ে সায় দিয়ে ভাবলাম রেহাই পাওয়া গেল। কিন্তু অবনীবাবু বলে বসলেন, আহা, প্রথমে একবার তুমি গিয়ে না বলে এলে তিনি আসবেন কেন? সে কথাটা রেখাকে আর বলিনি। ভেবেছিলাম অবনীবাবুরা সত্যি কি আর আসবেন। তাছাড়া শুনলে রেখাও তো চটে যেত। এলে কোথায় বসতে দেবে শুনি। অবনীবাবু একা হলেও কথা ছিল, মেয়েদের তো জানো না, সব খুঁটিয়ে খুঁটিয়ে তাদের দেখা চাই। এখন আর সেসব কথা বলার সময় নেই তার। রাস্তার মোড়ে লাল আলোটা হলুদ থেকে সবুজ হয়ে গেলেই যেমন তাড়াহুড়ো পড়ে যায়, সমস্ত বাড়িটার এখন তেমনি অবস্থা। পলকের মধ্যে খবরটা মেজ বৌদির কাছে, কুমকুমের কাছে, ছোড়দির কাছে গিয়ে পৌঁছায়। ছোড়দির কাছে পৌঁছে দিয়ে এসে ও তখন আলমারির সামনে চাবির গোছা নিয়ে দাঁড়িয়েছে। আলমারি খুলে সবে মণিপুরি বেড কভারটা বের করেছে মেজ বৌদি এসে বলল, ছোটু, ধোয়ানো চাদর আছে আর? একটা সাদা চাদর বের করে দিলে রেখা, আর মেজ বৌদি সেটা হাতে নিয়েই কুমকুমকে ডাকতেই সে সুরুত করে বেরিয়ে গেল। বলতে বলতে গেল, ইস, আমাকে বুঝি শাড়িটা বদলাতে হবে না? রেখা ততক্ষণে বিছানার ওপর বেড কভারটা বিছিয়ে ফেলেছে, আলনার কাপড়গুলো দ্রুত হাতে গুছিয়ে রাখছে। এমন প্রায়ই হয়, কেউ এসে পড়লে বা এসে পড়েছে শুনেই দুধদার ছোটোছুটি পড়ে যায়। 2-4 মিনিটে এলোমেলো নোংরা ঘরখানা যতখানি সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। কাজের সময় কেন যে আসে, কাজের ফাঁকেই বিড়বিড় করলে রেখা। কেউ এলেই আজকাল চটে যায়, অথচ আগে প্রায়ই বলতো, কি বাড়ি বাবা তোমাদের, কেউ বেড়াতেও আসে না। অলোক আমার স্কুলের বন্ধু, পড়তাম একসঙ্গে। হঠাৎ একদিন 15 বছর পরে বাসে দেখা হয়ে গেল। চিনতে পেরেই চলন্ত বাসে জড়িয়ে ধরলে, চল, তোকে আজ আমার বাড়ি যেতেই হবে। আমি যত বলি হবে হবে, আর একদিন গেলেই হবে, তবু শোনে কি। শেষে ঠিকানা লিখে নিলে, বললে না এলে দেখিস, বউকে নিয়ে একদিন গিয়ে হাজির হব। রেখাকে এসে বললাম, জানো, আজ এক স্কুলের বন্ধু অলোক। রেখা সব শুনে বলল, না গিয়ে ভালোই করেছো, গেলেই তো আবার আসার কথা বলতে হতো। কিন্তু ও যে বলেছে না গেলে নিজেই এসে হাজির হবে বউকে নিয়ে। আমি হাসতে হাসতে বললাম বটে, কিন্তু ভয় আমারও। ও তো জানে আমি চাকরি করছি, ভালো উন্নতি হয়েছে, এসে ঘরখানা যদি দেখে। সত্যি বসবার একখানা ঘর না হলে কিন্তু চলে না, রেখা মাঝে মাঝেই বলে। অথচ উপায় কি? এত ইচ্ছে হয় এই একঘেয়েমি ছেড়ে মাঝে মাঝে এর ওর বাড়ি বেড়াতে যাই। ইচ্ছে হয় তারা মাঝে মাঝে বেড়াতে আসুক, দুদণ্ড বসে গল্প করি। কিন্তু না, আমাদের কোনো বসবার ঘর নেই।
নেই বলেই দিনে দিনে মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি, দূরে সরে আসছি, নিজেরা একা হয়ে যাচ্ছি। ছি ছি, মালপত্রে ঠাসা এই নোংরা ঘরে কাউকে এনে বসানো যায়, এই খাট আলমারির বন্ধ হাওয়া অন্ধকূপে? ওহ, সেদিন কি ভয় পেয়ে গেছিলাম। আলনা গুছিয়ে বিছানার চাদর বদলে রেখা কুমকুম ওরা শাড়ি পাল্টে মেঝেতে তাড়াতাড়ি ঝাঁটা বুলিয়ে অপেক্ষা করে রইল। কিন্তু অবনীবাবুরা এলেন না। হিমুর কাণ্ড, কাকে দেখতে কাকে দেখেছে। কিংবা অবনীবাবুই হয়তো অন্য কারো বাড়ি গেছে। বাস থেকে নামতে দেখে ও ভেবেছে এই দিকেই আসছেন। সেদিন খুব হাসাহাসি হয়েছিল হিমুকে নিয়ে। তখন অস্বস্তি কেটে গেছে, অবনীবাবু আসতে পারেন এমন ভয়ও নেই, তাই প্রাণ খুলে হাসতে পেরেছিলাম হিমুকে ঠাট্টা করে। কুমকুম তবু ঠোঁট ফুলিয়ে বলেছিল, আমাদের বাড়িটা কী রে ছোড়দা, একটা ড্রয়িং রুমও নেই। বাইরের লোক এলে তাকে বসতে দেওয়ার জন্য এক টুকরো বারান্দা থাকলেও কথা ছিল, তাও নেই। না, আমাদের বাড়িতে কোনো বসবার জায়গা নেই। কিন্তু মেজদা বড় রসিক মানুষ, কুমকুমের অভিযোগ শুনে খ্যাঁকানি দিয়ে উঠলেন, কি নেই? তারপর কুমকুমের আদুরে আদুরে গলাটা নকল করে ভেঙচি কাটলেন, ড্রয়িং রুম? টুল রুম নেই, তার আবার ড্রয়িং রুম? টুল রুম কি মেজদা? কুমকুম বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। টুল রুম বুঝলি না? বসবার জন্য দু একটা টুল রাখার মতো ঘর। মেজদা নিজের রসিকতায় নিজেই হাসতে লাগলেন। 8 বছরের টুটু মিশনারি স্কুলে পড়ে। ও মাস্টারি করতে ছাড়ল না। ঠান্ডা গম্ভীর গলায় বললে, ড্রয়িং রুম না রে দিদি, আজকাল সিটিং রুম বলে। তুই থাম তো, কুমকুমের ভুল ইংরেজি উচ্চারণ ধরেও কথায় কথায়, তাই ধমক দিয়ে থামিয়ে দিলে কুমকুম। এদিকে মেজ বৌদি কোন ফাঁকে ঢুকে পড়েছেন কেউ লক্ষ্য করেননি। বললেন, তোমার আবার ড্রয়িং রুমের দরকার পড়লো কেন শুনি? পাত্রপক্ষ যখন মেয়ে দেখতে আসবে তখন এই ঘরে বসতে দিলেই হবে, তোমার অত দুশ্চিন্তা বইতে হবে না। কুমকুম না কুচু করল, বয়ে গেছে গান্ধীর মতো গালে হাত দিয়ে বসতে, আমি বিয়েই করব না। মেজদাটার পড়াশোনা বেশি এগায়নি, 42-এ বন্দে মাতরম করে জেলে গিয়েছিল। এখন ছোট্ট একটা চিনেমাটির কারখানা চালায়। মেজদা হেসে বললে, গান্ধী সে ছবি তোরা দেখেছিস? তোরা তো ভাবিস গান্ধী বলে কেউ ছিলই না। আমি বললাম, পাগল হয়েছ মেজদা, সেই ছবি কোথায় দেখবে, ও নির্ঘাত কোনো বইয়ে। কুমকুম কিন্তু আবার ড্রয়িং রুমেই ফিরে গেল। তোমরা বুঝবে না। নাকের ডগা থেকে চিবুক অবধি এমন একটা ঘেন্না ঝরিয়ে দিল কুমকুম যে আমরা হেসে ফেললাম। ও আরও চটে গেল, চোখ কান্না কান্না। জানো, কলেজে সবাই আমাকে আনসোশ্যাল বলে, কারো বাড়ি যাই না, কাউকে আসতে বলি না, শুধু সুধা নন্দিতা, ওরা তো ছোট থেকেই দেখছে। মেজ বৌদি বুঝতে পারেননি, পান চিবোতে চিবোতে বললেন, গেলেই পারো তাদের বাড়ি, কার শাশুড়ি বা তুমি মানো? কুমকুম হাসল, বসবে কোথায় তারা এলে? এই ঘরে কাউকে আনা যায়? টুটু ভারিক্কি চালে বলে উঠল, ঠিক বলেছিস দিদি। স্কুলের বাস থেকে একদিন উমাশঙ্কর প্যাটেল নামতে চাইল, আমার এত লজ্জা করছিল। রাগে আমার কান ঝাঝা করে উঠল। ছেলেটার পাকামি দেখলে, ওর এই 8 বছরে 48-এর ভান দেখলে, অ্যাংলো ইন্ডিয়ান স্কুলের উপর আমার রাগে শরীর জ্বলে যায়। উহ, কি লাট সাহেব রে, বসার ঘর নেই বলে ওর লজ্জা। ড্রয়িং রুমওয়ালা বাড়ি ভাড়া নিলে যে তোকে কর্পোরেশন স্কুলে পড়তে হবে তা জানিস? একটা ধমক দিতে যাচ্ছিলাম তাই। কুমকুম তার আগেই হেসে উঠেছে, আমি বাবা কারো জন্মদিনে যাই না সেজন্য। বাড়িটার দিকে তাকালে আমার নিজেরও গা রিরি করে, কুমকুমকে দোষ দেব কি? ঘর তো নয়, একখানা গোডাউন। কাঠের বেঞ্চির উপর সারি সারি তোরঙ্গ একটার উপর একটা, ওপাশে লেপ তোশক স্তূপীকৃত হয়ে রয়েছে। খাট আলমারি, খাটের নিচ থেকে বিয়ের সময় পাওয়া গামলা কলসি হাঁড়ি ইত্যাদি উকি দিচ্ছে। ওপাশে আলনা, যেটুকু দেওয়াল দেখা যাওয়ার কথা তাও 17টা ক্যালেন্ডারের চালচিত্তির হয়ে রয়েছে। যাচ্ছে তাই যাচ্ছে তাই।
বাবা এখন অবশ্য রিটায়ার করেছেন, কিন্তু সেই অসুখের সময় বাবার আপিসের হালদার সাহেব দেখা করতে এলেন। বাবা তো এখানেই নিয়ে আয় বলে খালাস। আমার যে কি অস্বস্তি হচ্ছিল। মা আবার শাড়ির পাড় জুড়ে জুড়ে ট্রাঙ্কের ঢাকা বানিয়েছে। এত সেকেলে লাগে। এমন একটা আতঙ্ক নিয়ে বাস করা যায়। ভেবেছিলাম অলোক হয়তো ভুলে গেছে, আর আসবে না। অবনীবাবু মুখে যাই বলুন, সত্যি কি আর কেউ যেচে যেচে নিজে নিজে আসতে পারে? কিন্তু সেদিন অলোক হঠাৎ আপিসে এসে হাজির। হেসে বললে, "কি রে, গেলি না তো?" আমি বিস্মিত হয়ে বললাম, "আপিসের খবর পেলি কোত্থেকে?" "বাহ, সেদিনই তো বললি, টেলিফোন ডিরেক্টরি দেখে।" তারপর একটু থেমে বললে, "বউয়ের কাছে প্রেস্টিজ আর রইল না। এত গল্প করেছি এতদিন, তারপর সেদিন বললাম, দেখা হয়েছে, আসবে বলেছে। বললাম, সময় পাই না, যাব যাব। আর গিয়েছিস? উমা প্রত্যেক রবিবারে বলে, কই গো, তোমার সেই বন্ধু তো এলো না। অলোকের মুখ দেখে মনে হলো ও ভেবেছে আমি ওকে ভুলে গেছি কিংবা তাচ্ছিল্য করছি। আমি চা নিয়ে হাসতে হাসতে বললাম, ঠিক আছে, এই সপ্তাহেই যাব। মনে মনে প্রতিজ্ঞাও করে ফেললাম, অলোক, অলোকই তো। সেই ছোটবেলায় কত বন্ধু ছিল। একটা দিন দেখা না হলে মন খারাপ হতো, রাত্রে ঘুম হতো না। যার যত সমস্যা, একজন আরেকজনকে না বলে শান্তি ছিল না। আর সেই প্রেমপত্র লেখা, মনে পড়তেই হেসে ফেললাম। স্বর্ণর খবর কী রে? অলোক লজ্জা পেল। বললে, কি জানি, ওর তো সেই আসানসোলে বিয়ে হয়েছিল, তারপর। ফার্স্ট ইয়ারে পড়ি তখন দুজনে। স্বর্ণর সঙ্গে ভালোবাসাবাসি হয়েছিল অলোকের, কিন্তু বেচারা বাংলায় ভীষণ কাঁচা ছিল, আর কি বিশ্রী হাতের লেখা। ফলে অলোকের নাম দিয়ে আমাকেই প্রেমপত্র লিখে দিতে হলো। কত সলা পরামর্শ করে সুন্দর সুন্দর চিঠি দিতাম, আর উত্তর পেলেই এসে হাজির হতো অলোক। আমি বলতাম, স্বর্ণ দেখি শেষে আমারই প্রেমে পড়ে যাবে, যদি জানি আমার লেখা। কোনোদিন বলতাম, স্বর্ণকে একটা চুমু খেতে দিবি বল, তা নইলে যাও বাবা, নিজে লিখবে যাও। ওর তখন লেখা বদলানোর উপায় নেই, অথচ আমার কথা শুনে ওর খুব খারাপ লাগতো, যেন আমি ওকে সত্যি সত্যিই চুমু খেতে চাইছি। তখন তো জানতাম না, যাকে ভালোবাসা যায় মানুষ তাকে ভেতরে ভেতরে শ্রদ্ধাও করে। সেসব কথা মনে পড়তেই হাসি পেল। বললাম, তোর বউকে কিন্তু সব বলে দেবো। অলোক হা করে হেসে উঠল। আরে আমিই তো সব বলেছি, তুই চিঠি লিখে দিতিস তাও। তাই তো বলে তোকে একদিন। আমি কথা দিলাম। অলোক বিশ্বাস করে চলে গেল। কিন্তু আমার খারাপ লাগলো। রেখাও সব শুনে সন্তুষ্ট হয়ে উঠল। যেতে হয় তুমি একা যাও, আর ভালো মানুষ সেজে দাদা আসতে বলো না যেন। আচ্ছা, কারো বাড়ি গিয়ে তাকে আসতে না বললে চলে? আর ইচ্ছেও তো হয়। এত যে একা একা লাগে, সন্ধ্যের পর কোথায় যাব খুঁজে পাই না। ছুটির দিনগুলি এত বিস্বাদ হয়ে ওঠে, কোথাও গিয়ে গল্পগুজব করে মশগুল হয়ে যেতে স্বাদ হয় না। শুধু একটা বসবার ঘরের অভাবে ক্রমশ যেন নিজেদের গুটিয়ে ফেলছি। সকলকে দূরে সরিয়ে দিয়ে খোলসের মধ্যে ঢুকে পড়তে চাইছি। মনে প্রাণে যেটা ইচ্ছা হয় সেটাই একটা আতঙ্ক। মনে হয় যাদের বেশ সুন্দর একটা সাজানো গোছানো বসবার ঘর আছে, তাদের মতো সুখী আর কেউ নেই। অনেক আগে একবার বিজ্ঞাপন দেখে টিউশনির জন্য দরখাস্ত করেছিলাম। পরাশর রোডের সেই বাড়িটা যেন চোখে লেগে আছে। জানলায় কি সুন্দর জানলায় কি সুন্দর পর্দা, দেওয়ালে হালকা সবুজ রং, আর বসবার ঘরখানা থালার মতো বড় একটা ঘষা কাচের শেড। আলোটা ঠিক সাদা মেঘ ঢাকা জ্যোৎস্নার মতো। মেঝেতে কি নরম কার্পেট, জুতো পরে ঢুকবো না খুলে রাখবো ভেবে পাইনি। আর সোফা সেট, সে কি নরম গদি, কি চমৎকার ফিকে রঙের ঢাকনি। বহুদিন অবধি অমনি একটা ড্রয়িং রুম আমার স্বপ্ন ছিল। ভাবতাম মাইনেটা যদি বাড়ে, ভাড়া নিয়ে একখানা বসবার ঘর সাজাবো মনের মতো। তখন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে ভয় পাবো না।
ভয় পাবো না বললেই তো ভয় দূরে সরে থাকবে না। রবিবার বিকেলে ঘুম থেকে উঠে সবে চায়ের কাপে চুমুক দিয়েছি, ইস, চায়ের কাপটাও কি বাজে। দোকানের শোকেসে সেদিন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখলাম। কুমকুমকে এসে বললাম, কুমকুম এসে বললে, ছোড়দা, কে এসছে তোমার সঙ্গে? সঙ্গে মেয়ে ছেলে। চাটা নিমেষে আরো বিস্বাদ লাগলো। কে এলো? অবনীবাবু? অলোক? রেখাদের সম্পর্কের কেউ? তাড়াতাড়ি না গিয়ে উপায় নেই, নিশ্চয়ই দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুটু হিমু পড়তে বসেছে, মাস্টার এসছে তাদের, সেখানে যে বসতে বলবো তার উপায় নেই। রেখাই বা গেল কোথায়? গিয়ে দেখি অলোক, সঙ্গে বউ। অলোক বললে, বলেছিলাম না, না গেলে নিজেই আসবো, বলে হাসলো। পরিচয় করালো, এই উমা। বাহ, বেশ ছিপছিপে চেহারা, মিষ্টি মিষ্টি মুখ, রংটা একটু চাপা, চাপা বলেই ভালো লাগছে। উমা হাসি হাসি মুখে বললে, পর্বত যখন মোহাম্মদের কাছে যাবে না। ভেতরে ভেতরে তখনও অস্বস্তি বোধ করছি। আমার হাসিটা নকল নকল ঠেকলো নিজের কাছে। মন খুলে কথাও বলতে পারছি না, কিন্তু এভাবে তো আর দাঁড় করিয়ে রাখা যায় না। বললাম, চলুন, চল ভিতরে চল। ঘরের ভিতরে নিয়ে এসে ভাঙা চেয়ারটা টেনে দিলাম অলোককে। উমা খাটের পাশে বসলো। রেখা এলো, কুমকুম এলো। অলোক দেখে বললে, কুমকুম এত বড় হয়ে গেছে! বাগেরহাটে থাকতে মনে আছে, ওকে হ্রদ দেখাতে নিয়ে গিয়েছিলাম কোলে করে? কুমকুম হাসলো বোকার মতো, ও চিনতে পারছে না। আর আমি ভাবলাম বাগেরহাটের সেই বাড়ি, সেই বাগান। অলোক আর উমা এই ঘরখানা দেখে কি ভাবছে কে জানে। অস্বস্তি কিংবা ঘরদোরের লজ্জায় রেখাও ওদের সঙ্গে ভালো করে আলাপ করতে পারল না। বাবাকে প্রণাম করে মেজদার সঙ্গে মেজ বৌদির সঙ্গে গল্প করে চলল অলোক। বারবার বলে গেল, যাস কিন্তু, একদিন যেতেই হবে। ওরা চলে যাবার পর কি স্বস্তি, হাঁফ ছেড়ে বাঁচলাম। ওরা কি ভাবলো কে জানে। একসময় তাই অনুশোচনায় মুষড়ে পড়লাম। ইসেই যখন পড়লো তখন এত সংকোচের কি ছিল? মন খুলে গল্প করে আবার তো ছোটবেলায় সেই জীবনে কিছুক্ষণের জন্য ফিরে যেতে পারতাম। তা নয়, শুধু হুঁ আর না। রেখাও তো দু চারটে কথা বলতে পারতো। অলোক এত অন্তরঙ্গ বন্ধু ছিল আমার, এত আপন, অথচ মনে হলো যেন সিঙাড়া চা খেতে এসেছিল। নিজের উপর রাগ হলো, রেখার উপর, সমস্ত বাড়িটার উপর। এক এক সময় রাগে সব তছনছ করে দিতে ইচ্ছা হয়, ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছা করে, কিংবা মেজদা, মেজ বৌদি, হিমু, কুমকুম সকলকে ছেড়ে ছোট্ট সুন্দর স্বার্থপরতার ফ্ল্যাটে পালিয়ে যেতে ইচ্ছে করে। তখন আর এত অস্বস্তি থাকতো না, সংকোচের খাঁচার মধ্যে লুকিয়ে থাকতে ইচ্ছে হবে না। কি ভাবলো বলো তো আমাদের? রেখাকে বললাম। রেখা মুখ কাচুমাচু করে বলল, সেবার ছোট জামাইবাবু এসছিল, ফিরে গিয়ে বলেছে আমরা নাকি কথা বলি না, মিশতে জানি না। আমি বললাম, কেন তা তো জানে না। রেখা হঠাৎ হেসে উঠলে, বললে, যা হবার তা তো হয়ে গেছে, চলো একদিন অলোকদের বাড়ি যাই। সত্যিই তো, এখন তো আর ভয় নেই, গেলেই হয়। বরং অলোক খুশি হবে, উমা খুশি হবে, আমাদের সম্পর্কে ভুল ধারণা দূর হবে। ঠিকানা খুঁজে খুঁজে একদিন হাজির হলাম রেখাকে সঙ্গে নিয়ে। গলিটায় ট্যাক্সি ঢুকতে চাইল না, তাই ভাড়া মিটিয়ে বাড়ির নম্বর দেখে হাঁটছি। একটি বাচ্চা মেয়ে জিজ্ঞেস করলো, কাদের বাড়ি খুঁজছেন? অলোকের নাম বলতেই বললে, উমা দিদের বাড়ি, ওই তো দরজায় কড়া নাড়ুন। ও মা, এই বাড়ি? মান্ধাতা আমলের জীর্ণ বাড়ি, দেওয়ালে গঙ্গা জলের ট্যাঙ্ক থেকে জল গড়িয়ে গড়িয়ে শ্যাওলা ধরেছে। গলিটায় কেমন একটা ভ্যাপসা দুর্গন্ধ। কড়া নাড়তেই কে এসে দরজা খুলে দিল। কে আবার? অলোক। তারপর আমাদের দেখে অলোকের সমস্ত মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। চিৎকার করে ডাকল, উমা, এই উমা, আরে দেখবে এসো কারা এসেছে। কি ভাগ্য রে,
তোরা সত্যি সত্যি আসুন বৌদি আসুন। উমাও ছুটে এলো, এক গাছ ফুলের মতো মুখ নিয়ে। আনন্দে বিস্ময়ে রেখার আর আমার দুখানা হাত ধরে ফেললে, বললে আসুন আসুন। এই মন্টু, মন্টু, তোর সেই নতুন কাকিমা এসেছে রে। মন্টু তো এসেই ঢিপ করে প্রণাম করলে আমাদের। উঁচু নিচু ভিজে ইটের উঠোন ডিঙিয়ে একেবারে শোয়ার ঘরে নিয়ে গেল উমা। কিংবা ওই একটাই ঘর হয়তো। একটা তক্তাপোষ, কম দামি একটা রেডিও, কেরোসিন কাঠের একটা খাবারের আলমারি, দেওয়ালের পেরেকে একটা তালপাখার পাখা। অলোক ভাঁজ খুলে ক্যানভাসের চেয়ারটা পেতে দিল, নিজে একটা মোড়া টেনে নিল, আর উমা রেখার হাত ধরে হাসতে হাসতে তাকে তক্তাপোষের ধারে বসালো। তারপর বললে, 1 মিনিট ভাই, চায়ের জলটা বসিয়ে আসি। আমি বললাম, আহা, এত তাড়া কিসের? আপনাদের নামে আমারও 1 কাপ হয়ে যাবে, স্বার্থ আছে বই কি। বলেই চলে গেল উমা। 2 মিনিট পরেই ফিরে এসে বসলো রেখার পাশে। বললে, ওরা এত বন্ধু, আমরাও দুজনে খুব বন্ধু হয়ে যাব। কি মশাই, রাজি তো? বলে রেখার হাতে হাত রাখলে। একটু পরেই রেখাকে বললে, চলো ভাই। তুমি বললাম বলে রাগ করলে না তো? রেখাকে দেখে মনে হলো ও যেন অনেক দিন পর হাসতে শিখেছে, খুশি খুশি। উমা আমাকে বললে, গল্প করুন। বলেই রেখাকে বললে, চলো চলো, আমরা দুজনে মিলে চাটা করে নিই। বারে, উমা নয়, রেখা এসে চা দিয়ে গেল। আমার ভীষণ ভালো লাগলো, খুব আপন আপন, যেন নিজেরই বাড়ি। একটু পরেই উমা চিৎকার করলো, ও স্যার, আপনারা এখানে আসুন না, একসঙ্গে গল্প করি। অলোক হেসে বলল, চল, তোকে ডাকছে। রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই দুটো পিঁড়ি এগিয়ে দিল উমা। বসুন এখানে, একা একা দুজনে স্বর্ণলতার গল্প করবেন, ওসব হবে না। স্বর্ণলতাকে? রেখা চোখ কপালে তুলল। উমা, জানো না? বলে রসিয়ে রসিয়ে আমার প্রেমপত্র লিখে দেওয়ার গল্পও বললে উমা। বলতে বলতে হেসে গড়িয়ে পড়লে। আমি ততক্ষণে লক্ষ্য করছি আটা মেখে লুচি ভাজার ব্যবস্থা করছে উমা, আর রেখা লুচি বেলে দিচ্ছে। হঠাৎ তাই বলে বসলো, কি মশাই, বউকে খাটিয়ে নিচ্ছি বলে চটে যাচ্ছেন না তো? আমরা সবাই হেসে উঠলাম। লুচি ভাজতে ভাজতে উমা হঠাৎ সহাস্যে বলে উঠল, সত্যি বলুন তো, স্বর্ণলতা খুব সুন্দর ছিল আমার চেয়ে? ছেলেবেলার গল্পের মধ্যে ডুবে গিয়ে কিভাবে যে সময় কেটে গেল টেরই পাইনি। উমা প্রথমে আবদার ধরেছিল রাত্রেও খেয়ে যেতে হবে, আর একদিন এসে খেয়ে যাব কথা দিয়ে এলাম। যখন বিদায় নিলাম বাস স্টপ অবধি ওরা দুজনেই এলো। বাস ছেড়ে দেবার পরও দেখলাম ওরা তখনও আমাদের দিকে তাকিয়ে আছে। রেখা ওর হাতে বাঁধা ছোট্ট ঘড়িটা দেখে বলল, পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে যাবে। বললাম, হুম। তারপর স্বগতোক্তির মতোই নিজেই নিজেকে বললাম, খুব মিশুকে কিন্তু ওরা, কেমন আপন আপন। রেখা কি ভাবছিল ওদেরও কিন্তু। কি বলতে গিয়ে চুপ করে গেল রেখা, শুধু বললে, হ্যাঁ, খুব মিশুকে। নমস্কার। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।